আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ভারতবর্ষ তার রাষ্ট্রীয় বাজেট পেশের দিন, যেদিন ভারতবর্ষ একটা ঐতিহাসিক বাজেট দেখলো, মধ্যবিত্তরা একটা রিলিফ পেল, বয়স্করা কিছুটা রিলিফ পেলেন এবং সার্বিকভাবে প্রশংসিত হলো সর্বস্তরে। ঠিক সেই দিন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মুখ্য উপদেষ্টা, তার দফতরে পৌঁছলো সেই চিঠি সুইজারল্যান্ড সরকারের, যে 2028-এর মধ্যে আমরা সমস্ত কিছু ক্লোজ করব, এই মুহূর্তে সমস্ত আর্থিক অনুদান আপনাদের বন্ধ করছি। লক্ষ্য করে দেখুন, যেদিন ভারতবর্ষের এই ঐতিহাসিক বাজেট পেশ হচ্ছে, যেদিন ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করছেন যে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে 2150 কোটি টাকা সাহায্য করছি, ঠিক সেই দিন বাংলাদেশ শুনলো, সুইজারল্যান্ড সরকার শুনলো বলতে এর আগেই শুনেছিল, কিন্তু লিখিতভাবে সেই নোট পৌঁছলো বাংলাদেশ সরকারের কাছে যে আমরা সমস্ত সাহায্য সহযোগিতা এখন থেকে বন্ধ করছি। একটু লক্ষ্য করে দেখুন, 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছিলেন এবং তারপরই প্রথম যে ঘোষণাগুলো করেছেন তার মধ্যে ইউএসএড, অর্থাৎ বাংলাদেশে যে আর্থিক সাহায্যটা ডোনাল্ড ট্রাম্প করেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্র করে, সেটা তারা বন্ধ করছেন। এবং স্বাভাবিকভাবে বিমর্ষ হয়ে পড়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেটাতে দমে যাননি। তারপর তিনি চলে গিয়েছিলেন সুইজারল্যান্ডে এবং সুইজারল্যান্ডে সেখানে একটি নির্দিষ্ট 23শে জানুয়ারি 2025 সুইজারল্যান্ডের দাভাসে 55তম বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরামে মোহাম্মদ ইউনূস কিন্তু উপস্থিত ছিলেন। তিনি আশাবাদী ছিলেন যে ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করেছে, আমি ইসলামিক কান্ট্রির পাশাপাশি ইউরোপিয়ান অন্যান্য দেশগুলো থেকে সাহায্য যতটা পারবো আদায় করে নেব। সেই আশা জাগিয়েই কিন্তু বাংলাদেশ থেকে তিনি ফ্লাইটে উঠেছিলেন। এরপর তিনি ফিরে এলেন 21 থেকে 25, সেই সময়টা তিনি সুইজারল্যান্ডে ছিলেন। 25 তারিখ ফিরে এলেন, আর ঠিক 25 তারিখ ফিরে আসার পর 29শে জানুয়ারি সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে বাংলাদেশকে আমরা সমস্ত অর্থনৈতিক সাহায্য দেওয়া এখন থেকে বন্ধ করব। প্রশ্ন হচ্ছে, সুইজারল্যান্ড সরকার বাংলাদেশকে কী কী ব্যাপারে সহযোগিতা করছিল? আমি নেটে দেখছিলাম যে সামাজিক উন্নয়ন, রোহিঙ্গা, দুর্যোগ, জলবায়ু এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য কোটি কোটি ডলার ফ্রাঁ তারা সাহায্য করতেন। আমি একটা ছোট্ট তথ্য আপনাদের জন্য জানাই। শুধু 2023 সালে বাংলাদেশ সরকারকে সুইজারল্যান্ড সরকার 341 লাখ সুইস ফ্রাঁ সাহায্য হিসেবে দিয়েছিল। তার বাংলাদেশের অ্যামাউন্ট হচ্ছে 456 কোটি 21 লক্ষ টাকা। 456 কোটি 21 লক্ষ টাকা সুইস ফ্রাঁ, মানে প্র্যাকটিক্যালি বাংলাদেশ কারেন্সিতে আমি কনভার্ট করে বলছি, সেই সহযোগিতা পেয়েছিল 2023। 2024-25 সেই সহযোগিতা আরও বেড়েছে এবং 2025-26 সেই সহযোগিতা আরও প্রায় দ্বিগুণের কাছে যাওয়ার কথা। ঠিক সেই সময় দাঁড়িয়ে সুইজারল্যান্ড সরকার এই সিদ্ধান্তটা নিল। তারা বলেছেন আমরা সমস্ত পলিসি রিভিউ করব। খেয়াল করে দেখুন, ডোনাল্ড ট্রাম্প 20 তারিখ 20শে জানুয়ারি শপথ নিলেন, তারপরেই সমস্ত আর্থিক অনুদান এক এক করে বন্ধ করতে শুরু করলেন এবং বাংলাদেশকে দিয়ে শুরু করলেন। সেখানে বাংলাদেশের ইউএসএড সঙ্গে সঙ্গে একদম ইমিডিয়েট স্টপ করার তিনি নির্দেশ দিলেন এবং 85 দিন রিভিউয়ের টাইম নিলেন। অর্থাৎ তোমরা শুধরে যাও, সংশোধন করার জায়গা দিচ্ছি, আর যদি সংশোধন না করো তাহলে আমরা রেস্ট্রিকশন ইম্পোজ করবো। শুধু সাহায্য বন্ধ না, রেস্ট্রিকশন ইম্পোজ করবো। রেস্ট্রিকশন ইম্পোজের নানান ধারা আছে, মানে বাংলাদেশ কীভাবে ডুবছে। আমি বলছি, মোহাম্মদ ইউনূসের নৌকা ডুবিটা কেন, কোন দিক থেকে আসছে? অনেকে বলছেন তিনি দেশ ছেড়ে পালাচ্ছে না, এখনই সেই সিচুয়েশন হয়নি। যারা এইসব ভুলভাল খবর সম্প্রচার করছে সর্বৈব মিথ্যে। যেটা হচ্ছে, মোহাম্মদ ইউনূস ডেসপারেটলি চেষ্টা করছেন যে কদিন সরকারে থাকবেন কোনো রকমে বাংলাদেশ সরকারটাকে টিকিয়ে রাখতে, অর্থাৎ অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে। সরকারি কর্মচারীরা যাতে মাইনে পান, মিলিটারিরা যাতে মাইনে পান, বিজিবি যাতে মাইনে পান, এবং সমরাস্ত্র কেনার জন্য যে টাকাগুলো টুকরো টুকরো দরকার, কেন ভারত বিদ্বেষী জিগিরটাকে বাঁচিয়ে রাখতে গেলে টুকরো টুকরো মিলিটারিকে সাহায্যটা দরকার, তাহলে মিলিটারি অভ্যুত্থান হয়ে যেতে পারে। ফলত তিনি যেটা চেষ্টা করছেন, ইসলামিক কান্ট্রি থেকে যা যা আর্থিক সাহায্য পেয়েছেন একদিকে, দ্বিতীয় হচ্ছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে প্রচুর কারেন্সি তারা ধার করেছেন এবং সেটা সুদ সহ তাদের ফেরত দিতে হবে। আর তৃতীয় যেটা করছেন, যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বোঝানোর চেষ্টা করছেন তারা যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পথে না হাঁটে। কিন্তু যা খবর ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির, আরও 7টি দেশ কিন্তু বাংলাদেশের ওপর এই রেস্ট্রিকশন ইম্পোজ করতে যাচ্ছে। এমন কেউ প্রশ্ন করতেই পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুইজারল্যান্ডের এই ঘোষণার মধ্যে মিলটা কোথায়? বাংলাদেশের ওপর রেস্ট্রিকশন ইম্পোজ করার মিলটা এইখানেই যে 20শে জানুয়ারির পর 21, 22, 23শে জানুয়ারির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রেস্ট্রিকশন ইম্পোজ করলো যে বাংলাদেশকে আর কোনো সাহায্য করবে না। সুইজারল্যান্ড করলো 29শে জানুয়ারি, তাদের যে ফেডারেল কাউন্সিল আছে তারা, সুইস সরকারের ফেডারেল কাউন্সিল,
তারা সেই সিদ্ধান্তটা নিলেন এবং তাদের মুখপাত্র পিয়ার আলা এলটসিঙ্গার তিনি অফিসিয়ালি ঘোষণা করলেন, তাদের ওয়েবসাইটে পুরো ব্যাপারটা জানানো হলো এবং সেই ওয়েবসাইটে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো নো ফার্দার হেল্প টু বাংলাদেশ। এবং তারপর সেটা লিখিতভাবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেই দিন তুলে দেওয়া হলো যেদিন ভারত সরকার ওই পার্লামেন্টে তাদের সমস্ত রাষ্ট্রীয় বাজেটটা ঘোষণা করছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটা তথ্য আপনাদের কাছে পরিবেশন করি। দেখুন, ভারতবর্ষ ইকোনমিক্যালি এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, পঞ্চম শক্তিশালী, অর্থনৈতিকভাবে পঞ্চম শক্তিশালী রাষ্ট্র, এবং আগামী কিছুদিনের মধ্যে সেটা তৃতীয় শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে 2047-এর মধ্যে। ফলত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সরকার যারা আর্থিক বুনিয়াদ শক্ত, সেই তো উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করে। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র এই যে প্রভূত পরিমাণ সাহায্য করছে, বিভিন্ন সাহায্য করে উন্নয়নশীল দেশগুলোতে, তার ইকোনমিকটা সাংঘাতিকভাবে শক্ত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে তার টোটাল বাজেটের 18% কন্ট্রিবিউট করে, যেটা সম্প্রতি উইথড্র করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমি এই প্রসঙ্গে আসছি। 18% অফ দ্য টোটাল বাজেটের, তাদের কেন্দ্রীয় বাজেটের তার 18%টা কন্ট্রিবিউট করেন ডোনাল্ড ট্রাম্প, একদম সরাসরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে সেটাকে উইথড্র করে নিয়েছেন। এবং এর ফলে বাংলাদেশ কীভাবে এফেক্টেড হচ্ছে আমি তাতে আসছি। কিন্তু গতকাল ভারতবর্ষের রাষ্ট্রীয় সরকার যে বাজেট পেশ করলো, সেই বাজেটে 2150 কোটি টাকা তারা পার্শ্ববর্তী বিভিন্ন ছোট ছোট আঞ্চলিক রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে। এবং আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, ভারত সরকারের যে রাষ্ট্রীয় বাজেটটা হলো, যে মিডল ক্লাসকে প্রভূত বেনিফিটটা দিল, উচ্ছ্বসিত যেহেতু সাধারণ মানুষ, যাতে মানুষের হাতে টাকা থাকে এবং সেই টাকাটা শেষ পর্যন্ত বাজারে আসে, সেইটা লক্ষ্যে করা হয়েছে। সেইটা করতে গিয়ে ভারতের রাষ্ট্রীয় সরকার তো প্রভূত অর্থনৈতিকভাবে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ আমি যে টাকাটা রোজগার করতে পারতাম কয়েক লক্ষ কোটি টাকা, সেটা আমি ফোরগো করছি। একটা দেশের ইকোনমি কতটা স্ট্রং না হলে সে মিডল ক্লাসকে এই ধরনের বেনিফিট দিতে পারে। 7 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা একদম ছাড়, কেউ ভাবেনি, কোনো মধ্যবিত্ত ভাবেনি। এমনকি অরবিন্দ কেজরিওয়াল দিল্লির ইলেকশন লড়ছেন 5 তারিখ, তিনি ডিমান্ড করেছেন যে 10 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হোক, কিন্তু সেইটা হয়ে গেল 12 লক্ষ টাকা, সেটাকেও ছাপিয়ে গেল। ফলত স্বাভাবিকভাবে ইকোনমিটা সাংঘাতিক একটা স্ট্রং জায়গায় নিয়ে গেছেন নরেন্দ্র মোদী সরকার, এবং সেই জন্য দে ক্যান অ্যাফোর্ড টু গিভ দিস রিল্যাক্সেশন। এটা অর্থনীতিবিদরা বলছেন, এটা আমার কথা না। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে কীরকম সাহায্য করছে আমি একটা তথ্য আপনাদের সামনে পেশ করি। এগুলো নিয়ে সোকল ইলেকট্রনিক্স মিডিয়া কেন জানি না আলোচনা করছে না। তারা শুধু মিডল ক্লাসকে 12,75,000 টাকা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সেটা নিয়েই সন্ধ্যেবেলা সমস্ত টক শোগুলো কনসেন্ট্রেট করছিল। আমি একটা তথ্য দিই আপনাদের কাছে। গতকাল যে বাজেটটা পেশ হলো, সেখানে 2150 কোটি টাকা তারা সাহায্য প্রস্তাব করছে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং বিশ্বের ছোট ছোট কিছু আঞ্চলিক ছোট ছোট রাষ্ট্রগুলোকে। তার মধ্যে বাংলাদেশ সরকার তার 120 কোটি টাকা গতবার বরাদ্দ ছিল, এবারেও নির্মলা সীতারমণ কিন্তু 120 কোটি টাকাই রেখেছেন। পারলে মোহাম্মদ ইউনূস ইজিলি 120 কোটি টাকাটাকে 1200 কোটি টাকা আর্থিক সাহায্য পেতে পারতেন, ইজিলি চেষ্টা করলে পারতেন, কিন্তু সেটা করলেন না। ভারত বিদ্বেষী জিগির তুলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব বলে, মিলিটারি ইকুইপমেন্টস কিনবো বলে হাজার হাজার কোটি টাকা ইসলামিক কান্ট্রি থেকে সাহায্য নিয়ে তারা সেই দিকে কনসেন্ট্রেট করছেন। আর একদিকে তারপরও ভারত সরকার সৌজন্যের খাতিরে 120 কোটি টাকা গতবার রেখেছিল, এবারও সেই 120 কোটি টাকা রেখেছে। ভারত সরকার দেখুন একটা বাজেট কতটা শক্তিশালী না হলে এটা করতে পারে। ভারত সরকার, আমি দেখছিলাম, নেপালের জন্য বরাদ্দ রেখেছে 700 কোটি টাকা, জাস্ট হেল্প করা। 700 crores নেপালকে দিচ্ছে। গতকালে আমি প্রস্তাবের মধ্যে দেখছিলাম শ্রীলঙ্কার জন্য তারা এবারে 300 কোটি টাকা দিচ্ছে, শ্রীলঙ্কার জন্য 300 crores। ভারত যে বাজেট পেশ হয়েছে তাতে মরিশাসকে দিচ্ছে 500 কোটি টাকা, মরিশাসকে দিচ্ছে 500 কোটি টাকা, আফগানিস্তানকে দেওয়া হচ্ছে 100 কোটি টাকা, আফ্রিকার দেশগুলোকে দেওয়া হচ্ছে 225 কোটি টাকা, মঙ্গোলিয়াকে দেওয়া হচ্ছে 5 কোটি টাকা, এবং মায়ানমার, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র, তাকে দেওয়া হচ্ছে 350 কোটি টাকার সাহায্য। আর স্ট্রং গভর্নমেন্ট, যার ইকোনমিটা স্ট্রং, তারাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে। বাংলাদেশ ভারতের সঙ্গে টক্কর নিতে আসছে না, নিজেদের নৌকা ডুবি হচ্ছে, নিজেদের মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালানোর পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে কোথায় ভারত সরকারের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে ভারতবর্ষের কাছ থেকে সাহায্য আদায় করে নিতে পারত, সেটা না করে এই লড়াইয়ের মুখ জারি রেখেও ভারত সরকার কিন্তু 120 কোটি টাকা গতবারও দিয়েছিল, এবারও দেবে, সে ব্যাপারে সিদ্ধান্ত তারা নিয়েছেন। গতকালের বাজেটে সেই প্রস্তাবনাটা রাখা হয়েছে। আমি এই কথাটা বলে আমি শুধু একটা তথ্য আপনাদের কাছে দেবো। আমি এগুলো নিয়ে আজকে পর্যালোচনা করছিলাম বলে বলছি। দেখুন, শ্রীলঙ্কা 2 বছর আগে অর্থনৈতিকভাবে ডুবে গিয়েছিল, আপনারা জানেন, যেখানে দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের থেকে নেওয়া ঋণ, যেটা মোহাম্মদ ইউনূস এখন করেছেন বাংলাদেশের, ঠিক সেইভাবে কিন্তু শ্রীলঙ্কার পথে বাংলাদেশ ডুববে, আপনারা মিলিয়ে নেবেন। সেই শ্রীলঙ্কার সরকার নিজেদের বাঁচার জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিয়েছিল তাদের কারেন্সিতে।
কিন্তু শেষ পর্যন্ত তাদের আর দেওয়ার ক্ষমতা নেই এবং শেষ পর্যন্ত তারা টাকা শোধ দিতে পারেনি। তখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে তাদের দেউলিয়া ঘোষণা করা হয়েছিল। কাকে? শ্রীলঙ্কাকে। সেই শ্রীলঙ্কার যিনি অধুনা নির্বাচিত, সদ্য নির্বাচিত, তাই জানেন ওখানে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে নতুন নির্বাচন হয়েছে, তাতে অনুরাগ কুমার দিসানায়েক সেই মানুষটি সম্প্রতি 15ই ডিসেম্বর 16ই ডিসেম্বর দিল্লিতে এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, ভারতবর্ষের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সফর করতে, দুদিনের সফরে এসেছিল। এবং তিনি বলেছেন যে আমাদের সবথেকে ক্রাইসিসের মুমেন্টে দি স্টেট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার যেভাবে হেল্প করেছে আমরা কোনোদিন সেটা ভুলতে পারবো না। এবং সেই জন্য আপনাদের বলে রাখছি, ভারতবর্ষের মিডিয়ার সামনে বলেছেন অনুরাগ কুমার দিসানায়েক যে শ্রীলঙ্কার মাটিতে ভারতবর্ষ বিরোধী কোনো অ্যাক্টিভিটি আমরা হতেই দেব না। এই যে তামিল গেরিলারা শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করতো না, আজকে শ্রীলঙ্কার সঙ্গে ভারত সরকার যে সম্পর্কটা তৈরি করেছেন, অনুরাগ কুমার দিসানায়েক বলেছেন আমরা যদি কোনো সামান্য খবর পাই যে ভারত বিরোধী কোনো কাজ শ্রীলঙ্কার মাটিতে হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে নির্মমতম ব্যবস্থা নেব, কোনো কার্পণ্য করবো না। ভারত সেই রাষ্ট্র যারা আমাদের ক্রাইসিসের সময় প্রভূত সাহায্য করছে। কত সাহায্য করছে আমি হিসেব করে দেখছিলাম, $5 বিলিয়ন ঋণ ও অনুদান দিয়ে ভারতবর্ষ সাহায্য করেছে শ্রীলঙ্কাকে গত 2 বছরে। আমরা কেউ জানতাম এটা নিয়ে কোনোদিন চর্চা করেছি যে বাংলাদেশের সংকট হচ্ছে সেই নিয়ে, সেই পার্সপেক্টিভেই তো এই তথ্যগুলো বেরিয়ে আসছে। আমি ইন্ডিয়ান কারেন্সিতে হিসেব করে দেখছিলাম 43,354 কোটি টাকা এখনও পর্যন্ত ঋণ এবং অনুদান হিসেবে শ্রীলঙ্কার সরকারকে ভারত সরকার দিয়েছে। 43,384 কোটি টাকা, ভাবতে পারেন শ্রীলঙ্কাকে দিয়েছে। আজকে শ্রীলঙ্কা ইজ এ গুড ফ্রেন্ড অফ দ্য কান্ট্রি। তাজিকিস্তানকে দিয়েছে, আফগানিস্তানকে দিয়েছে, মায়ানমারকে দিচ্ছে, ইন্দোনেশিয়া ফিলিপিন্সের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছে ভারত সরকার, নেপালকে দিচ্ছে, ভুটানকে দিচ্ছে, মানে আমি বলছি পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্রগুলোকে এক্সেপ্ট বাংলাদেশ, এক্সেপ্ট পাকিস্তান। ভারতবর্ষ কিন্তু এই বাইল্যাটারাল রিলেশনসগুলো ডেভেলপ করছে, শুধু নয় নিজের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিতে তারা আজকে তাদের আর্থিক সাহায্য করছে, যে আর্থিক সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং এরা সুইজারল্যান্ডের মতো সরকার গুটিয়ে নিচ্ছে। এবার সুইজারল্যান্ড সরকারের এই সহযোগিতার মানে এই গুটিয়ে নেওয়ার পাশাপাশি আর একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আপনাদের কাছে দিই। ভারত যখন একটা শক্তিশালী বাজেট পেশ করলো, ঠিক সেই সময় দাঁড়িয়ে মানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র তার কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সরকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে তাদের কন্ট্রিবিউশন যে 18% অফ দ্য টোটাল বাজেট যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে প্রতি বছর দিতেন সেটা বন্ধ করে দিল। অ্যাপারেন্টলি সেটা চীনকে টাইট দেওয়ার জন্য। চীন তার যা জনসংখ্যা সেই অনুযায়ী তার অনেক দেওয়া উচিত, দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্র কেন এত অ্যাফোর্ড করবে, কেন এত হেল্প করবে? আলটিমেটলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের সরকার নেওয়ার ফলে অ্যাফেক্টেড হবে কিন্তু খুব বেশি, অনেক রাষ্ট্র অ্যাফেক্টেড হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কন্ট্রিবিউশন ভারতবর্ষ আছে, কিন্তু অনেক বেশি অ্যাফেক্টেড হবে বাংলাদেশ। তার কারণ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা বেসিক্যালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপর ডিপেন্ডেন্ট, যারা খবর রাখেন জানেন। একজন রসিক বলছিলেন যে বাংলাদেশের এবার ঘরে ঘরে এইডস ছড়িয়ে পড়বে। কেন? এইডস নির্মূল করার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ব্যাপক ইনভেস্ট করে বাংলাদেশে। কী হবে সেটার এবার? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইতিমধ্যে কাটছাট করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং শুধু শুনলে অবাক হবেন যে সুইজারল্যান্ড সরকারও সেই পথে গেছে। আরও 7টা রাষ্ট্র অপেক্ষা করছে ঠিক সেই পথে যাওয়ার। এই খবরটা মোহাম্মদ ইউনুস জানেন না তা নয়, নিশ্চিতভাবে জানেন। এবং সুইজারল্যান্ড সরকারও সমস্ত এই সব ক্ষেত্রে যেখানে যেখানে সেগমেন্টে ইনভেস্টমেন্ট আছে না, আমি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি তথ্যগুলো ঘেঁটে দেখছিলাম যে সুইজারল্যান্ড শিক্ষা, বিজ্ঞান, সাংস্কৃতিক ব্যাপারে ইউনেস্কোতে, জাতিসংঘের এইডস কর্মসূচি, গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন জিপি, এই সমস্তগুলো থেকে সুইজারল্যান্ড সরকার গুটিয়ে নিচ্ছে। কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ শুনছিলাম, ডোনাল্ড ট্রাম্পের একটা সংবাদ সংস্থাকে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলেন যে আমি নরেন্দ্র মোদি ইজ আ গুড ফ্রেন্ড অফ মাইন। আমি মানে দ্যাট পার্সন, এই মানুষটাকে আমি একবার বলেছিলাম ভারতবর্ষকে কোনো একটা শক্তি ডিস্টার্ব করছে, আমি বলেছিলাম যে আমাদের কিছুটা রোল প্লে করতে দাও, আমরা কিভাবে গুঁড়িয়ে দিতে হয় এই শক্তিগুলোকে আমরা জানি। মানে আমি সেই ভিডিওটা আমার হাতে এসছে, আমি আপনাদের কাছে পরবর্তীকালে শোনাবো। ডোনাল্ড ট্রাম্প এটা বলেছেন, এখন প্রকাশ্যে নিউজ এজেন্সিকে বলেছেন, আমি সেটা শুনেছি, বারবার শুনেছি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জানেন যে ভারতবর্ষকে শক্তিশালী রাখাটা তার একটা প্রায়োরিটির মধ্যে, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটা ব্যক্তিগত সখ্যতার সম্পর্কটা সাংঘাতিক জায়গায়। আগলি বার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার যখন তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সেই সময়।
ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলছি, এই ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ফিরে আসা, 20শে জানুয়ারি তার শপথ গ্রহণ করা এবং দুদিনের মধ্যে ইউএসএড বাংলাদেশে বন্ধ করে দেওয়া, তার কয়েকদিনের মধ্যে 29শে জানুয়ারি সুইজারল্যান্ডের তার যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিল তারা বন্ধ করে দিল, সমস্ত ডেভেলপমেন্টাল হেল্পগুলোকে বন্ধ করে দিল। তার ফেডারেল কাউন্সিল যেটা রয়েছে তারা পুরো ব্যাপারটাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো, বন্ধ করলো এবং তাদের ওয়েবসাইটে সেটার ঘোষণাটা রাখলো। তাদের যিনি মুখপাত্র পিয়ার আলা এলটালসিঙ্গার তিনি প্রকাশ্যে সেটা প্রেস কনফারেন্স করে জানালেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের মারফত সেই অফিসিয়াল বক্তব্য, যে বক্তব্যে পরিষ্কারভাবে লেখা আছে বাংলাদেশে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উপস্থিতি বজায় রাখলেও 2028 সালের পর বাংলাদেশ আর সহযোগিতার অগ্রাধিকারে থাকবে না। অর্থাৎ 2028 থেকে বাংলাদেশে কোনো রকম হেল্প করা হবে না। এখনও একটা ইকোনমিক রিলেশন থাকবে টুকরো টুকরো, কিন্তু সেটাও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা সব বন্ধ করে দিচ্ছি। আচ্ছা বলুন তো, মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন, ভারত বিদ্বেষী জিগির তুলছেন, বাংলাদেশে ভারতবর্ষে চিকেন কেটে দেবেন বলছেন, এসব অনেক গল্প টল্প ছাড়ছেন, ক্রমাগত ভারত বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছেন। আলটিমেটলি কী হচ্ছে, গণতান্ত্রিক পরিসরটা নষ্ট হচ্ছে, সেখানকার সমন্বয়কদের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে তলানিতে গিয়ে পৌঁছেছে, তারা এখন রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে মার খাচ্ছেন, সে ঘটনা আপনারা জানেন। সংবাদ মাধ্যম ইতিউতি এখন প্রবল চাপের মধ্যে তাদের সমালোচনা শুরু করেছে, তারা এখন জামাতদের হাত ধরে বাঁচার চেষ্টা করছেন। জামাত এবং এই সমন্বয়ক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একজোট হয়ে তারা ইলেকশন 1 বছর বাদে পিছিয়ে দিয়ে সেখানে কন্টেস্ট করার পরিকল্পনা করছেন। অন্যদিকে বিএনপি তারেক রহমান বিদেশ থেকে প্রেশার বাড়িয়ে যাচ্ছেন যাতে ইমিডিয়েটলি নির্বাচনটা হয়। মোহাম্মদ ইউনূসকে কিন্তু শুনতে হবে সমন্বয়কদের কথা, মোহাম্মদ ইউনূসকে শুনতে হবে কিন্তু জামাতদের কথা আগে, রাজাকারদের কথা আগে, তারাই তাকে বৃত্তাকারে ঘিরে রেখেছেন। কিন্তু তারপরে তাদের বিএনপির কথা শুনতে হবে। যাবেন কোথায়, একুল না ওকুল, নদীর এপারে যাবেন না নদীর ওপারে যাবেন? বিএনপি চাইছে ইমিডিয়েটলি তত্ত্বাবধায়ক সরকার হোক, সেই সরকারের আন্ডারে নির্বাচন হোক এবং সেই নির্বাচনে আমরা জিতবো এককভাবে, সেই চেষ্টা করছেন। আর জামাত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপির সঙ্গে সংঘাতের বাতাবরণে চলে গেছে, প্রকাশ্য রাস্তায় সেই মারধর শুরু হয়ে গেছে। সমন্বয়করা এখন জামাতের আঁচলের তলে লুকিয়ে কোনো একটা লড়াই করার চেষ্টা করছেন, যদি একটু ক্ষমতায় যাওয়া যায় একের পর এক পদ থেকে রিজাইন করছেন। সেই পরিস্থিতিতে ক্রমশ ঘোরালো হয়ে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। অর্থাৎ একটা অবস্থান নিতে হবে মোহাম্মদ ইউনূসের। তার মধ্যে মোহাম্মদ ইউনূস অ্যাজ অ্যান ইকোনমিস্ট বুঝতে পারছেন যে ইসলামিক কান্ট্রি সবসময় এভাবে সাহায্য করবে না। যা করেছেন প্রাথমিকটা ঝড়টা আমরা সামলে নিয়েছি, কিন্তু এরপর আমাদের বাঁচতে হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সুদ দিয়ে ঋণ নেওয়া, সেই জায়গা থেকে কিছুটা বাঁচতে হবে, আর কিছুটা বাঁচতে হবে, অনেকটা বাঁচতে হবে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর হেল্প। আর চতুর্থত যেটা বাঁচতে হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো বড় ব্যাপক, ইউনেস্কোর মতো বড় ব্যাপক প্রতিষ্ঠানের আন্তর্জাতিক আর্থিক সহায়তা, যেখান থেকেই কিন্তু ট্রাম্প শুরু করেছেন ল্যাচটা কেটে দেওয়া, মানে পাইপলাইনটা কেটে দেওয়া। অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনেস্কো, এই সমস্ত জায়গাগুলোতে শেষ পর্যন্ত যদি আর্থিক সহায়তার ফান্ডিং বন্ধ হয়ে যায়, তাহলে তো বাংলাদেশ সেখানেও শুকিয়ে মরবে। বাংলাদেশ যাবে কোথায়? যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে, সেটাও তো বন্ধ হয়ে যাওয়ার জায়গায় যাচ্ছে। ভারতবর্ষ কিন্তু সাইলেন্টলি মজাটা দেখবে। আমি বলছি ভারত সরকার কিন্তু এখন চুপচাপ দেখবে যে বাংলাদেশ সরকার কোথায় গিয়ে পৌঁছায়। একদিন এমন একটা পরিস্থিতি আসবে, বাংলাদেশ সরকার উদাত্ত কণ্ঠে বলবে যা করেছি ভুল করেছি, আমরা আবার পাকিস্তানের হাত ছেড়ে ভারতবর্ষের হাত ধরবো, আমাদের একটু আর্থিকভাবে সহায়তা করুন। কেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে আর্থিকভাবে সমস্ত শিল্প গুটিয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট কমে আসছে, ফরেন রিজার্ভ তলানির দিকে ক্রমশ যাচ্ছে। রেমন্ডের মতো সংস্থা ভারতবর্ষে, তারা ইতিমধ্যে সেখানে কোনো ব্যবসা করবো না বলে গুটিয়ে নিয়েছে। আন্তর্জাতিক বাজারে যে বস্ত্রশিল্পের যে অর্ডার ছিল, ইতিমধ্যে যা খবর ভেতরের বাংলাদেশের 70% ওই বস্ত্র সাপ্লাইয়ের অর্ডারটা বিদেশ থেকে আসা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে বলে মোহাম্মদ ইউনূসরা সন্দেহ করছেন। এবং সেখানে ইতিমধ্যে যা অবস্থা হচ্ছে যে বস্ত্রশিল্পের কারিগরদের মধ্যে 90% আগামী 1 বছরের মধ্যে বেকার হয়ে যেতে পারেন। একটা সময় আসবে যখন সরকারি কর্মচারীরা মাইনে পাবেন না, একটা সময় আসবে যখন মিলিটারিরা মাইনে পাবেন না, একটা সময় আসবে যখন বর্ডার গার্ড ফোর্স তারা মাইনে পাবেন না। শুধু সমরাস্ত্র কিনতেই যে টাকাটা খরচ করে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। আর ঠিক সেই ঘোরালো হওয়ার একটা আবর্তে এসে মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রদূত চিঠি পেলেন সুইজারল্যান্ড সরকারে যে আমরা বন্ধ করছি সমস্ত আর্থিক অনুদান। শুধু একটু রিলেশনটা আপনাদের কাছে রাখবো, কিন্তু আমি আবারও বলছি, একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি শেষ করবো এই প্রতিবেদন, যে 2023 সালে এই সুইজারল্যান্ড সরকারের কাছ থেকে মোহাম্মদ ইউনূস নয়, তৎকালীন শেখ হাসিনার সরকার সাহায্য পেয়েছিলেন 456 কোটি 21 লক্ষ টাকা।
আমি এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্সটা দিতে পারছি না, 2024-এর সংখ্যাটা অনেকটা বেড়েছিল, যা রিপোর্ট 2025-এ এই 456 কোটি 21 লাখের প্রায় ডবল সুইজারল্যান্ডের কাছ থেকে পাওয়ার কথা ছিল বাংলাদেশে, সেটা পুরোটাই বন্ধ হয়ে গেল। কি করবেন মোহাম্মদ ইউনূস? ফ্লাইটের টিকিট। আমার তো মনে হয় যে আপনি দ্রুত চাইছেন কোনোভাবে বাবা একটা তত্ত্বাবধায়ক সরকার গড়ে আমার কমফর্ট জোনে চলে যাই। কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন না যে আমার কমফর্ট জোন হচ্ছে প্যারিস, আমার নিজের গবেষণা, আমার নিজের কাজকর্মের মধ্যে। মোহাম্মদ ইউনূস এখন সিরিয়াসলি চাইছেন কোনো একদিন গণ অভ্যুত্থানে আবার একটা মিলিটারি অভ্যুত্থান না হয়ে যায়, সেই আশঙ্কায় দিন কিন্তু মোহাম্মদ ইউনূসের গুনছেন, রাতও হয়তো জাগছেন, আমরা তার খবর রাখি না, কিন্তু যা খবর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রবল বেগে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা যা চারদিক থেকে ইকোনমিক স্যাংশন ব্যবস্থা করার সব কিছু কিন্তু করেই রেখেছে।